তো এখন স্নেহাও বসেছে, আমিও বসেছি গাছ নিয়ে। তাই যে স্নেহা কি করছিস? আর এগুলো তো তোমরা দেখেছো আমাদের ফার্স্ট ব্লগ, মানে ডে 1 থেকে যারা ব্লগ দেখো তারা দেখবে আমি আগেও গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো তো মরে গেছে। তো এখন আবার নতুন গাছ লাগাচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ, আর একটা হচ্ছে স্থলপদ্ম। এটা লাগানো ভীষণই ভালো বাড়িতে, যেটা অনেক বাড়িতে নেগেটিভিটি থাকে যাদের, তাদের তো বিশেষ করে লাগানো প্রয়োজন, সেটা কেটে যায়। ইভেন কিছু আপ অ্যান্ড ডাউন চলে আসছে বা সব সময় মানে ভালো সময় যাচ্ছে না, এখন খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। প্লাস এই গাছ দুটো এই মানে এই জগন্নাথ দেবের যেই সময়টা যাচ্ছে রথযাত্রা, মানে সোজা রথ থেকে আপ টু উল্টো রথ, কালকে অবধি তোমাদের সময় আছে, রবিবার অবধি। তার মধ্যে যদি কেউ লাগাতে পারো রবিবার দিন পর্যন্ত। উল্টো রথ কবে? সোমবার, সানডে না কালকে মনে হয় সোমবার। যাই হোক সোমবারের মধ্যে যদি কেউ গাছটা লাগাতে পারো, গাছ দুটো, তাহলে ভীষণ ভালো হয়। আরও কয়েকটা গাছ আছে, যেটা হচ্ছে নিম গাছ, আর যেগুলো ভীষণই ভালো। তো আমার কাছে নিম গাছ লাগানোর এখানে কোনো অপশন নেই, তাই পরে হয়তো লাগাবো কোনো সময়, বাট এই মুহূর্তে আমি দুটো গাছ পেয়েছি, আমি নিয়ে এসেছি, আমি লাগাবো। আমাদের গাছ লাগানো হয়ে গেছে। আজকে তো ব্লগিং হবে না, আজকে সানডে স্পেশাল ব্লগ। আর আজকে আমি তোমাদের আমি আর আকাশ মিলে সন্ধেবেলা ভূতের গল্প শোনাবো। তো এখন খাচ্ছি আমি আইসক্রিম, কারণ তার জন্য আইসক্রিম খেলে একটুখানি বেটার লাগছে, তো তাই চলো। Thinking about what's mine, nothing to deny. Who's that other guy? Are you wasting my time? All these crazy fears that ends with bloody tears. Oh baby, we keep গুড ইভিনিং সবাইকে, আবার চলে এসেছি আমি আর আকাশ। তো গল্প স্টার্টেই একটা কথা বলে দিই ফার্স্টে, সেটা হচ্ছে আজকে আমাদের ক্যান্ডিড ব্লগার ফ্যামিলি শ্রেয়ার বার্থডে। ওর সারনেমটা আমি ভুলে গেছি। তো হ্যাপি বার্থডে শ্রেয়া, তোমরা সবাই উইশ করে দিও শ্রেয়াকে। তো খুব ভালো থাকো শ্রেয়া, আরও বড় হও, আর ক্যান্ডিড ব্লগার দেখে যাও। এনিওয়েজ, আমার প্রচন্ড ঘুমও পেয়ে গেছে। গুড ইভিনিং আর গুড নাইট বলার সময় রাতে ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, বল, তুই বল। হ্যাঁ, আমাদের তোমরা হরর স্টোরি শুনতে চেয়েছো, ডেফিনেটলি বলবো। আমার যেন অনেক আছে, আকাশের যেন রয়েছে। তো তোমরা বলেছিলে যে হরর স্টোরি শুনবে, তো সেই মতো আমরা বসে গেছি। তো কে শুরু করবে, তুই না আমি? তুই প্রথম স্টার্ট কর, তারপর আমি স্টার্ট করব। আমার জানা রয়েছে অনেকগুলোই, সব তো একটা ভিডিওতে বলা যায় না। যেমন তখন আমি বেশ ছোট, তাও কোন ক্লাস হবে, 7-8-এ তো পড়ি। এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর আমার মাসি, যাকে তোমরা আর কি চেনো, টুম্পা মাসি, ও আমাদের ওইদিকেই একটা জায়গায় থাকতো, মানে আমার বাড়ির ওইদিকে। তো যেখানে থাকতো, আমি মেনশন করছি না কোথায় কি কি বৃত্তান্ত, বাট স্টিল যেখানে থাকতো সেই পাড়াটা বা সেই গলিটার বেশ এইসব ক্ষেত্রে বেশ সুনাম আছে। তো আমি ওইখান থেকে, খুব বৃষ্টি পড়ছিল সেদিন, আর আমি ফিরছিলাম, মানে ওখানে পিকনিক, মানে আমাদের আগে খুব খিচুড়ি পিকনিক এইসব হতো আর কি। তো আমি মাসির বাড়ি থেকে ফিরছিলাম, আমি ছিলাম, আর তুলসী বাবু ছিল, মানে আমার দিগমার যে বোন, তুলসী বাবু ছিল। আর তুলসীবুর হাতে একটা ডেচকি ছিল, তুলসীবু একটু আগে আগে হাঁটছিল, আমি একটু পিছিয়ে পিছিয়ে হাঁটছিলাম। তো ওই গলিটাতে এরকম একটা টার্নিং, মানে এরকম টার্ন নিতে হয়, মানে স্ট্রেট এসে একটু টার্ন, মানে এরকম টার্ন নিয়ে আবার স্ট্রেট। তো আমি ওই কর্নারটাই মানে খারাপ সবাই বলে আর কি। তো এরকম টার্ন নিচ্ছি, আর আমার ঠিক ডান হাতটা স্পষ্ট মনে আছে এরকম আমি পুরো চেপে ধরেছে, আর আমি কিছুতেই ছাড়াতে পারছি না। মানে আমি তুলসীবু তুলসীবু করে ডাকছি, তুলসীবুও শুনতে পাচ্ছে না সেই টাইমে।
তো তারপরে যখন আমি লোকনাথ বাবাকে মনে মনে স্মরণ করি এবং মানে তুলসী বুবু আমার দিকে পেছন ফিরে তাকায়, তখন মানে হাতটা মনে হলো কেউ ছেড়ে দিল, আর ছাড়া মাত্র এখানে পুরো আঙুলের দাগ পড়ে গেছিল। আর তখন আমি তুলসী বুবুকে আর কিছু বলিনি, সেই টাইমে আমি চলে গেছি তুলসী বুবুর সাথে বাড়ি। আর বাড়ি ঢুকতে না ঢুকতে আমি আমার দাদুকে বলেছি, তখন আমার মানে দাদু মানে আমার মায়ের বাবা, দাদু তখন বেঁচে ছিল। তো দাদুকে বললাম, আর দাদু বললো কিছু খাবার ওকে দিস না রাত্রে। তখন একটা এরকম লজিক ছিল যে এরকম হলে খেতে দিত না রাত্রে। তো আমার দাদু বললো ওকে কিছু খাওয়ানোর দরকার নেই, এমনি জল খা, কারণ আমার সাথে সাথে জ্বর চলে এসছে মানে সেই রাত্রে। তো আমি তো ধুম জ্বরে আর কি মামার বাড়িতেই শুয়ে আছি। তারপরে আমার আর কিছু বলার মতো কোনো কন্ডিশন ছিল না। পরে আমি মা বাবা ওদেরকে বলি যেরকম এরকম হয়েছিল। তারপর থেকে আমি গলিতে যাই না। তারপর আমার মাসিরাও ওই গলি ছেড়ে চলে গেছিল। আমার বাবার সাথেই হয়েছিল। আমার বাবা তো জীবনে বলবে না, ক্যামেরার সামনে এসে আমি বলছি বাবার স্টোরিটা। আমার বাবা আগে পাড়া থেকে হতো না, পাড়ার ক্লাব থেকে নাইট গার্ড দিত, হতো তোদের পাড়ায়? তো আমাদের পাড়াতেও হতো। আমরা নিজে দিয়েছি, তখন ড্রেন চুরি হয়ে যেত, আমাদের পাড়ার সব ড্রেন চুরি হয়ে যেত, তা আমরা এরকম রাত্রেবেলা দিয়েছি। যাই হোক, সব পাড়া থেকেই পাড়ার যারা মানে ক্লাবের যারা মেম্বার তারা দিত। তো আমাদের আমরা গার্ড দেওয়ার থেকে বেশি মজা করতাম, মানে একটা এনজয়মেন্ট এই রাত্রেবেলা যে সবারই তাই। তো এবার আমার বাবা, গোপাল দাদু, এটা সবাই ওই নাইট গার্ড দিচ্ছে, মানে এমনি ক্লাবে বসে আছে, এই করছে ওই করছে এরকম ভাবে। তখন আমাদের যেরকম বাড়ি দেখছো সেরকম বাড়ি ছিল না, ওই বাড়িটাই ছিল, বাট একতলা বাড়ি ছিল। আর আমি নাকি খুব ছোট ছিলাম, একদমই ছোট। তো সেদিন আমার বাবার পেয়েছে প্রচন্ড জোর পটি। এবার আমার বাড়িতে ঢুকতে এলে মানে বাবার একটু টাইম লেগে যাবে, আর কারণ আমার বাড়িতে তালা খুলতে হবে, দুটো গেট, সেগুলো খুলতে হবে, তারপর গিয়ে বাবা বাথরুমে যেতে পারবে। তো টাইম সময় সাপেক্ষ। এবার ক্লাবের ভেতরেও একটা পটির ব্যবস্থা ছিল, ওয়াশরুম ছিল, তো সেটা নোংরা হয়ে থাকতো, সবাই যেত, সেরকম ক্লিন হতো না। তো বাবা যাবে না সেটাতে, নতুন বাথরুম করে, দেখেছিস তো? এখনো আছে বাথরুমটা, ইউজ হয় না, বাট আছে বাথরুমটা। তো বাবাকে বললো যে তুমি তাহলে ওই ওয়াশরুমটা তুই তাহলে ওই ওয়াশরুমে চলে যা, আমার ওটা তো খোলাই থাকে, ওটাতে চলে যা। এবার বাবা যখন যাচ্ছে তখন আমার গায়ে কাটা দিচ্ছে। বাবা যখন যাচ্ছে তখন ঢুকতে যাবে, তার ঠিক আগে একজন মহিলার কান্নার আওয়াজ পায়, মানে কেঁদেই যাচ্ছে। এবার বাবার গা হাত পা পুরো ভারী হয়ে গেছে, বাবার এগোতে পারছে না। তো কি করবে এরকম সময় বাবা, যেহেতু আমরা ব্রাহ্মণ, তো বাবা যেহেতু পইতে আছে, বাবা গায়ত্রী মন্ত্র শুরু করে। একটু জল দাও না। জল নেই, জল আনতে হবে, অল্প একটুখানি আছে। বাবা গায়ত্রী মন্ত্র শুরু করে। গায়ত্রী মন্ত্র শুরু করতে তখন আর সিগারেট ধরায় হাতে। তো সেটা শুরু করতে আস্তে 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 মানে বাবার হালকা ফিল করে। তো বাবার তখন পটি তো মাথায় উঠেছে। বাবা তখন ওইখান থেকে যখন দেখছে যে বাবা হাঁটতে পারছে, মানে পা ফা তো এরকম টাইমে পা ফা গা ফা পুরো ভারী হয়ে যায়। আমারও অনেকবার অনেক জায়গায় হয়েছে এরকম জিনিস, মানে বড় বয়সে এমন জায়গায় হয়েছে, সেগুলো আমি হয়তো বলতে পারবো না, কারণ অনেক প্রোটোকলস থাকে, বলা যায় না। প্রোটোকলস থাকে মানে যেই জায়গায় হয়েছে আমি বলতেই পারবো না। আই এম ভেরি সরি। কখনো যদি সময় সুযোগ হয় আমি বলবো, বাট খুব ভেরি রিসেন্ট কেস এগুলো, কিন্তু আমি বলতে পারবো না, আমি একটা জায়গায় গিয়ে বাধা। তো যাই হোক, বাবার ঘটনাটাই আসি, যেটা হচ্ছে বাবার পা গা হাত পা পুরো মানে হালকা হয়ে যায় যখন, বাবা তখন দৌড়। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, এরকম হলো আমার সাথে। তখন বলে যে তোকে আমি বলতে ভুলে গেছি, এরকম আমার বাড়ির ওইখানেই একজন আজকেই তাকে পুড়িয়ে মারা হয়েছে, মানে মহিলাটাকে তার হাজবেন্ড পুড়িয়ে মেরে ফেলেছে। তো সেইটাই ইভেন এখন অতটা নেই, এখন তো আলো ঠালো হয়ে গেছে, কিন্তু বেশ মানে আগে তো ওই দিকটা গ্রাম ছিল, তো এখনো অবশ্য গ্রাম, আলো বাতাস তো আলো ভালো রিসেন্ট এসছে। এনিওয়েজ, তো এইসবের জন্য মানে আগে একটু অন্ধকারই থাকতো, ওইগুলি অন্ধকারই থাকতো, ইভেন এখনো থাকে মোটামুটি, কিন্তু এখন আর সেই সব জিনিস নেই, এখন ঠিকঠাক।
ভূতের মানে এইসব রিয়েল স্টোরি গোপাল দাদুর সাথেও প্রচুর ঘটেছে। গোপাল দাদুর সাথে আমি যদি কখনো বসিয়ে বলতে পারি, গোপাল দাদু, রাহুল, ওরা আরো ভালো মানে বলতে পারবে, ওদের সাথে অনেক ঘটেছে। এটা গেল 2 নম্বর। এবার তুই বল, তারপর আবার আমি বলবো। তোর ওর ঝুলিতে অনেক আছে, আমার ঝুলিতে অনেক আছে বলতে আমার সাথে এগুলো ঘটে, আমি ফিল করতে পারি, কারণ মানে আমার মধ্যে না ওই ব্যাপারটা আছে যে আমি বুঝতে পারি। শুধু এটা বলে নয়, কোনো নেগেটিভিটি যদি আমার চারিপাশে ঘটে আমি সেটাও ফিল করতে পারি, বুঝতে পারি। মানে নেগেটিভিটি হ্যানা ত্যানা এগুলোর প্রেজেন্সটা বুঝতে পারি। যেরকম ইভেন শুধু নেগেটিভ এনার্জিটাকেও যেমন ফিল করি, সেরকম পজিটিভ এনার্জিটাকেও ফিল করি। তো আমার কাছে দুটোরই স্টোরি আছে। মানে ভূত যেমন, এটা দেখো, এখন যদি কেউ বলে ভূত বলে কিছু হয় না, সেটা খুব ভুল কথা। ভগবান বলে যদি বস্তু থাকে তাহলে ভূত বলেও বস্তু আছে। ভগবান যেমন সত্যি, ভূতও তেমন সত্যি। ভূত মানে কি একটা নেগেটিভ এনার্জি, আর কিছুই না। তো এটাই। এবারে আমি কখনো সেইভাবে দেখিনি, আর একবার দেখেছিলাম ওই একটা প্রোটোকলের জন্য আমি বলতে পারছি না। তো ওটা আমি এখনো কনফার্ম না যে আমি ওটা কি দেখেছি, আমি নিজের ছায়া দেখেছি না কোনো বস্তু দেখেছি, আমি এখনো পর্যন্ত। তবে এই ঘটনাগুলো ও যে জায়গায় দেখেছে আমিও সেই জায়গায় দেখেছি। ওর সঙ্গে হয়তো অল্প হয়েছে, কিন্তু আমার সাথে যেটা আমার সাথে কিছু হয়নি, আমি জাস্ট দেখেছি, দেখে আমি চলে গেছি। হ্যাঁ, বাট আমার সাথে যেটা হয়েছে সেটা মারাত্মক হয়েছে। মারাত্মক মানে মারাত্মক, সেই লেভেলের হয়েছে। মানে সেটা আমি যদি আমার কখনো সুযোগ আসে, আমি এখন কিছুতেই বলতে পারবো না বিষয়টা, আমার যদি কখনো সুযোগ আসে আমি আর আকাশ দুজনেই শেয়ার করবো, কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না। তো আমি সেটা এখনো পর্যন্ত কনফার্ম না যে আমি ফার্স্ট দেখি। হ্যাঁ, তো আমি ওটা জাস্ট ইগনোর করে গেছিলাম। তো যাই হোক, ওটা তো জাস্ট 2 সেকেন্ডের একটা ব্যাপার ছিল, জাস্ট দেখেছি আর আমি চলে গেছি। তো আমার কোনো জ্বর ঠর কিছু মানে কোনো জ্বর ফর কিছুই ছিল না। তো এবারে সামসিংয়ের কথাটা বলি। তো সামসিংয়ে গেছি আমরা মোটামুটি 30-35 জন একটা শুটিং এরিয়াতে। তখন মানে 2000, এখন হচ্ছে 2021, তো আমি 2015-16 কথা বলছি। তখন কলেজ ফার্স্ট ইয়ার হবে কি, হ্যাঁ কলেজ ফার্স্ট ইয়ার। তো ওই সময় শর্ট ফিল্ম এইগুলোতে ছিলাম আমি। তো ওই সময় গেছিলাম। তো মুখ ভেঙাচ্ছিস? মুখ আর আমার দাঁতটা ব্যথা না, বারবার ওখানেই জিভটা চলে যায়। ওই কারণে আমরা শুটিং এর ইয়েতেই সামসিং গেছিলাম। তো যখন বাড়িতে যখন শুনলো আমার পিসোকে আমি বাপি বলে ডাকি, মেসোকেও বাপি বলে ডাকি। তো পিসো যখন শুনেছিল যে আমি সামসিং গেছি, কারণ পিসো ওই সময় নর্থ বেঙ্গলে থাকতো, নর্থ বেঙ্গলে অনেকটা টাইম পিসো কাটিয়েছে, উনি শেফ ছিল। তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিল পিসো, ফোন করে বললো যে আকাশ তুই এখন কোথায় আছিস? আমি বললাম সামসিং এ এসছি শুটিং এরিয়াতে। তো বললো সামসিং এ আছিস, কোন হোটেলে আছিস? বললাম না কোনো হোটেল না, আমরা একটা গেস্ট হাউসে আছি। তো বলছি ঠিক আছে, তোকে ফোন করলাম, তুই কিন্তু রাত্রেবেলা বাইরে বেরাস না, 5টা-6টার পর হয়ে গেলে। হ্যাঁ, আমি বললাম কেন, কি হয়েছে? তো বলছে না জায়গাটা ফাঁকা, হ্যাঁ চোর ডাকাত থাকে, হ্যাঁ তুই কিন্তু রাত্রেবেলা একা কোথাও বেরোবি না, আর তোর বেরোনোর দরকার নেই বলে ফোন রেখে দিয়েছে। তো 2 দিন কেটে যাওয়ার পরে বেশ ভালো শুটিং চলছে একদম। আমাদের খুব একটা ভালো মানে সেট তৈরি করা হয়েছিল কাঠের পুরো একটা ঘরের, ওর মধ্যে আমাদের শুটিং চলতো ম্যাক্সিমাম। মানে ইনডোরটা মানে ওই ঘরেই চলতো, আমাদের গেস্ট হাউস থেকে একটু দূরে, মানে ওই বাউন্ডারি ওয়ালের মধ্যেই। আর আমাদের গেস্ট হাউসের জানলায় না কোনো গ্রিল ছিল না, জানলা খুলতাম পাশ থেকে পাহাড়, আর সারাক্ষণ জলের আওয়াজ পেতাম, ঝর্ণা, একদম জানলার পাশ থেকেই ঝর্ণা। তো রাত্রেবেলা শেয়ালের মানে আওয়াজ এগুলো সব পেতাম। তো আমি কিছুই বুঝি না, আমরা তো সবাই ছিলাম। হট করে একদিনকে একটা দিদি ছিল, নাম মেনশন করছি না, ওই দিদি হঠাৎ সকালবেলা টিফিনের সময় আমাদের সবাইকে বলছে যে না হোটেলটা ভালো না, সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমি এখানে থাকবো না। তো যিনি ডিরেক্টর ছিল, যিনি মানে আরও মানে টেকনিশিয়ান যারা ছিল, কাস্টিংয়ে যারা ছিল, তারা অতটা পাত্তা দেয়নি কথা। তো যথারীতি কথাটা চেপে গেছে। আর ওই দিনকার মানে রাত্রেবেলা আমাদের ইনডোর ওই সেটের মধ্যে অনেকক্ষণে শুটিং ছিল, প্রায় ভোর 4-5টা অবধি আমরা শ্যুট করেছি। তারপরের দিন ছিল ব্রেক, না পরের দিন ব্রেক ছিল না, পরের দিন দুপুর অবধি ব্রেক ছিল। তো যাই হোক রাত্রেবেলা আর ওই পুরো হোটেলে প্রথম দিকে ওই দিদির রুম ছিল, আর লাস্টের দিকে টেকনিশিয়ানদের রুম ছিল, অনেক আঙ্কেলদের যারা গেছিল
তাদের রুম টুম ছিল। তারা এবার দিদি যেই রুমটাতে ছিল, যেই দিদির কথা বলছি, তার রুমের 4টে রুম না 2টো রুম ফাঁকা ছিল, মানে তারা তখন শুটিংয়ে ছিল। তো রাত্রেবেলা কি হয়েছে জানি না, সকালবেলা উঠে একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা শ্যুট করে ফিরেছি ভোরবেলা, এসেই বলছে, না ভুল কথা বললাম, দিদির উল্টো দিকের রুমেও 2জন বাচ্চা ছিল, আর বাচ্চা তার গার্জিয়ান ছিল, 2 মা ছিল আর 2 বাচ্চা ছিল, 2টো বাচ্চা ছিল, তার মারা ছিল। তো হঠাৎ করে আমরা যখন শ্যুট করে ঢুকেছি ওই সময় চেল্লাচিল্লি লাগিয়ে দিয়েছে, না আমি হোটেলে থাকবো না, এই সেই হ্যানা ত্যানা, না না কি হয়েছে এই চেল্লাচিল্লি লেগে গেল। তো তো বললো যে না এরকম, আমি কালকে সারা রাত কে আমাকে না বালিশের তলা থেকে হাত দিয়ে তুলে দিয়েছে, হ্যাঁ ঘুমাতে দেয়নি, হ্যাঁ মশারি তুলে দিচ্ছে, এই সেই হ্যানা ত্যানা। এবার আমাদের তো তখন ঘুম চোখে, সারা রাত জেগে। তো আমরা না আবার ভাবছি যে কি পাগল হয়ে গেছে নাকি। সঙ্গে সঙ্গে ওই ঘর মানে যেই বাচ্চা দুটো ছিল ওর মধ্যে একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, নাম আমি কারোর বলছি না। বাচ্চা ছেলেটার মা না অনেক রাত অবধি ফেসবুক করতো মানে কি বাচ্চাটার আপডেট দিত ফেসবুকে, প্রত্যেক দিনের শুটিং এর ফটো মানে আপলোড করতো অনেক রাত অবধি। তো উনি গেট খুলে এসে বলছে যে ডিরেক্টরকে যে না দাদা আমরাও হোটেলে থাকতে চাই না, কারণ আমি যা কালকে জিনিস দেখেছি এটা বিভৎস। এটার মা বলল যে আমি কালকে রাত্রেবেলা দেখেছি 2টো বেড ছিল, এই পাশে একটা বেড, এই পাশে একটা বেড, মাঝখানটা ফাঁকা। বলছে ওই পাশে যারা শুয়েছিল মেয়ে আর মা, মানে আমাদেরই শুটিং পার্টি, হ্যাঁ বাচ্চা মেয়ে আর তার মা, আর এই পাশে বাচ্চা ছেলে আর তার মা। বলছে আমি রাত্রেবেলা ফেসবুক করছি, হুট করে মনে হলো বাচ্চা মেয়েটা খাটের মধ্যে কিছু একটা আওয়াজ হলো, আর নাইট বাল্ব জ্বলছিল। হট করে দেখলাম বাচ্চা মেয়েটা আর্চ হয়েছিল খাটের মধ্যে, গায়েলুম কাটা দিয়ে উঠছে, আর্চ হয়েছিল। আর প্রায় 3 থেকে 4 মিনিট মতন খাটের মধ্যে আর্চ হয়ে শুয়েছিল। তারপরে আর্চ অবস্থায় ও নেমেছে খাট থেকে, নেবে ওই যে মাঝখানটা আর্চ অবস্থায় অনেকক্ষণ ভাবে ছিল, প্রায় 2-3 মিনিট, খাটেও 2-3 মিনিট, ওখানেও 2-3 মিনিট। আবার আর্চ করে খাটে উঠে ধাপ করে শুয়ে পড়েছে। বলছে এইটা কোনো সুস্থ মেন্টালিটির, আর একটা বাচ্চা মেয়ে, কত বছর বয়স হবে, 4-5 বছর বয়স মেয়েটা। আর ওনার মা কিছু টের পায়নি, ওনার মা ঘুমাচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমি ফোনটা অফ করে, মানে উনি বলছে ছেলেটার মা, বাচ্চা ছেলেটার মা বলছে যে আমি সঙ্গে সঙ্গে ফোন অফ করে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। তো এই জিনিসটা দেখার পরে আমার মনে হয় না হোটেলে আর থাকা উচিত। তো ডিরেক্টরের মাথায় হাত পড়ে গেছে, কি হলো এত বড়, এবারে এইখানে তো হোটেল সেরকম নেই, সামসিংয়ে সেরকম টুরিস্ট এলাকা না ওটা, এখন কোথায় পাবো রুম। তো ওই সব কথাবার্তা হতে হতে আমরা আবার একটা অন্য গেস্ট হাউস পেলাম না। তার পরের দিনই আমরা চলে গেলাম একটা কি জায়গার নাম আছে একটা, হ্যাঁ মালবাজার, আমরা মালবাজার চলে গেলাম। হ্যাঁ মালবাজার চলে গেলাম, মালবাজারে গিয়ে থাকতাম, ঠিক আছে। ওই সময় আমার বয়সে একটা বন্ধু গেছিল, ও শুটিংয়ে গেছিল, আর ওর বাবাও গেছিল ওর গার্জিয়ান হিসাবে। ওর বাবা ওই দিন রাত্রেবেলা, আমাদের ওই দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শুটিং অফ, আমরা বসে শুটিং ছিল, শুটিং অফ, আমরা বসে বসে আড্ডা মারছি। উনি একটা ফটো তুলতে গিয়ে ভুল করে ভিডিও করে ফেলেছিল, ভিডিওটা হচ্ছে 5 না 6 সেকেন্ডের, ঠিক আছে। দেখছে যে ভিডিও হয়ে গেছে, উনি আবার অফ করে দিয়েছে। তো ভিডিওটা যখন অন করে, আমরা যখন শুনি প্রত্যেকে, একদম আমি যদি স্নেহার পাশে দাঁড়িয়ে যদি কোনো কথা বলি, যতটা জোরে কথা হবে ঠিক অতটা জোরে ওর বাবা, শুটিং ওই দিন চলছিল, তখন আমরা ওই বিল্ডিং মানে ওই হোটেলে থাকতাম, ওর আশেপাশে উনি এমনি ঘুরতে বেরিয়েছিল একাই, আর তখন বিকাল হয়ে গেছিল। আর উনি একটা পুরনো বাড়ির কাছে মানে পুড়ে গেছিল, উনি ওটা কোনো ফ্যাক্টরি বা কিছু ছিল বা বাড়ি ছিল, হ্যাঁ পুরোনো দিনের, ওটা পুড়ে মানে মনে হচ্ছে না পোড়া বাড়ি, পুড়ে গেছিলো বাড়িটা কোনোভাবে, বা অনেক দিনকার পুরোনো বলে ওরকম মনে হতে পারে, এক্স্যাক্ট জানি না আমি। তো ওই বাড়িটার সামনে বাড়িটার ফটো তুলতে গিয়ে ভিডিওটা অন হয়ে গেছিলো, ওই কানে দিয়ে শুনছি নেপালি ভাষায় বা ওখানকার ভাষায় 2টো মহিলা, যদি ওর একদম ফোনের সামনে এসে না 2টো মহিলার কথা কনভারসেশন, আর ওদের ভাষায় কি বলছে আমরা তো কিছু বুঝতে পারছি না, আর একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে একদম ফোনের পাশে দাঁড়িয়ে কেউ কথা বলছে। আর উনি বলছে যে আমার আশেপাশে একটা কাক পক্ষী ছিল না, না কুকুর, না বিড়াল, না কাক, না পক্ষী, কোনো লোক ছিল না, কোনো মানুষের ঘর ছিল না। এত জোরে আমি কোনো আওয়াজ পাইনি,
এত জোরে আওয়াজটা কোথা থেকে আসবে। তো এই সব ইনসিডেন্ট তখন হয়েছে, আমি ওখানে ছিলাম, আমার সাথে কিচ্ছু আমি না বুঝতে পেরেছি। আমি রাত্রেবেলা করে আবার হোটেলে আসতাম, মানে ওই মানে সেট থেকে হাঁটতে হাঁটতে হোটেলে আসতাম, আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। হোটেলের বর্তমান যে মালিক ছিল, মালিকের ভাই, তাকে জিজ্ঞেস করেছিলাম যে হোটেলে কি আছে। তো উনি বলেছিল, আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম দাদা হোটেল নোংরা করবেন না, আমার দাদা এইসব পছন্দ করে না, মানে হিন্দিতে বলেছে। তো আমরা বললাম পছন্দ করে না মানে? বলছে আমার দাদার এইটা খুব শখের বাড়ি ছিল, ঠিক আছে। আর আমরা যেহেতু শুটিংয়ের 30-35 জন যায়, টাইমিং কোনো থাকে না কখন লাঞ্চ ডিনারের, যখন তখন যাদের শুটিং শেষ হচ্ছে তারা এসে নিজের মতন করে লাঞ্চ নিয়ে খাচ্ছে, আর যেখানে সেখানে পাতা ফেলে দিচ্ছে, আর আমরা হোটেলটা পুরো নোংরা হয়ে গেছিল। তো ওইখান থেকেই হয়তো ওই ডিস্টারবেন্সগুলো আসছিল, যে হোটেলটা আমরা এত নোংরা করে ফেলেছিলাম বলে, যেখানে সেখানে চা খাচ্ছি ফেলে দিচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে খুব নোংরা হয়ে গেছিল। তো উনি বলেছিল যে দাদা আপনারা তো হোটেলটা খুব নোংরা করে ফেলেছেন, আমার দাদা তার খুব শখের বাড়ি, উনি এইসব পছন্দ করে না, তাই হয়তো এরকম ডিস্টারবেন্সটা আসছে, আপনারা হোটেলটা ছেড়ে দিয়েছেন, ভালো করেছেন। হ্যাঁ, তো এই একটা ইনসিডেন্ট হয়েছে। আরও কিছু কিছু শোনা আছে আমার, মানে হয়তো এ বলেছে সে বলেছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। নেক্সট যদি কোনো সময় না, সব তো একটা ব্লগে বলা পসিবল, ব্লগে হয় তো আমি বলবো। তো চলো আজকের মতো টাটা বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ক্যান্ডিড ব্লগার। আর এরকম ভাবে ভালোবাসতে থেকো, পাশে থেকো। টাটা, চলো, গুড নাইট।